আজকে ক্লাসে যে প্র্যাকটিস সেটটা আমরা করব সেটি কিন্তু এই কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে। আর এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এটি কিন্তু 13 জুলাই 2024-এর কর্মসংস্থান পত্রিকা। 13 জুলাই 2024-এর কর্মসংস্থান বলতে এ সপ্তাহের কর্মসংস্থান। আমরা এই কর্মসংস্থান থেকে আজকে একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব। সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য, তা চলুন সরাসরি আমরা মূল প্র্যাকটিস সেটে যেয়ে দেখি যে এটি কাদের, মানে কোন পরীক্ষার, কোন কম্পিটিটিভ পরীক্ষার প্র্যাকটিস সেট। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা কিন্তু চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন WBPSC এক্সাম মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি, অর্থাৎ আজকে যে প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব সেটা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো খুব শীঘ্রই কিন্তু এই মিসলেনিয়াস পরীক্ষা হবে। তো মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট আজকের ক্লাসে আমরা দেখব। তো এখানে পরিষ্কার লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ WBPSCর মাধ্যমে কিন্তু এই মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তো আমরা এই প্র্যাকটিস সেটটা শুরু করব। তবে প্র্যাকটিস সেটটা শুরু করার আগে এখানে যে কোশ্চেনটা লেখা আছে এই জায়গাতে এই পর্যন্ত, এটা আমরা একবার পড়ে নেব। কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে নাম্বার বিভাজন সিলেবাস সম্পর্কে আমাদের একটু জানা বোঝার দরকার আছে। তাই আমরা দেখব এই জায়গা থেকে এটা পড়ে কী আছে এর মধ্যে, তারপরে আমরা প্রশ্নের সমাধান করব। তো এটি পড়ার জন্য আমি একটু এটা জুম করে নিচ্ছি। তো জুম করার পরে এখানে দেখুন কী লেখা আছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে কিন্তু 15ই সেপ্টেম্বর। দেখুন এখানে কিন্তু তারিখ দেওয়া হয়ে আছে। তো 15ই সেপ্টেম্বর মানে আপনি যদি ঘুমান দরজা দিয়ে, তাহলে দরজায় কিন্তু কড়া নাড়ছে। অবশ্যই আপনার কিন্তু দরজায় কড়া নাড়ছে 15ই সেপ্টেম্বর। আজকে কিন্তু জুলাইয়ের কত তারিখ? আজকে জুলাইয়ের কিন্তু 14 তারিখ, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ আপনার এখান থেকে ঠিক 60 দিন মতো সময় আছে। আজকের থেকে প্রায় 60 দিন মতো সময় আছে। তো এই 60 দিনে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না যদি না দিনরাত খাটেন। বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষা, এই মিসলেনিয়াস পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনার আর একটা পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। তারপরে আপনার কিন্তু ভেরিফিকেশন হয়ে কিন্তু আপনার চাকরি হবে। তো এখানে কিন্তু অনেকটা কম্পিটিশন কম, কারণ এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু এই পরীক্ষাটি হয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা নড়ে চড়ে বসুন, একদম নড়ে চড়ে বসুন। পরীক্ষায় পাস করতে হবে এই চিন্তাভাবনা নিয়ে। এরপরে কী লেখা আছে, এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের 200 নম্বরের একটি পেপার থাকবে। মোট 1.5 ঘন্টায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের 50 নম্বরের 25টা, আর জেনারেল স্টাডিজ পেপারের জেনারেল নলেজ 150 নম্বরের 75টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। তো এখানে দেখুন আপনার কোথায় ভয়, দেখুন এখানে নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং আছে মানে আপনি যে প্রশ্নর উত্তর জানেন, আপনি সঠিক উত্তরটা যেটা জানেন সেটা করবেন। আপনি যদি ভুল উত্তর করে আসেন তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং চলে আসবে। আর এখানেই কিন্তু কোয়ালিফাই আর ডিসকোয়ালিফাই কিন্তু নির্ভর করে। কারণ আপনি জানা প্রশ্নের উত্তরে আপনি যে নাম্বারটা পাবেন, এখানে কিন্তু নেগেটিভ মার্ক হয়ে গেলে, মানে আপনি গেস করে কোনো প্রশ্নের উত্তর দিলে সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনি নেগেটিভ মার্ক চলে আসবে। তখন কিন্তু পিছনের জন আগে চলে যাবে। তাই আপনারা যেটা পরিষ্কার জানেন সেটাই আপনি করবেন। প্রয়োজনে প্রশ্ন ছেড়ে দিয়ে আসবেন, কিন্তু আপনি গেস করবেন না। আমি বারবার করে আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করছি, কারণ পিছনের মানুষ কিন্তু আপনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। নড়ে চড়ে বসুন। আপনি যদি মনে করবেন যে আমি চাকরি করব, তাহলে নড়ে চড়ে বসুন ভাই, দেখবেন আপনাদের চাকরি হবেই হবে। তো এবার আমরা দেখব পরে কী লেখা আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন রাজ্য সরকারের মূল্য পরিষদ কর্মরত নুরুল ইসলাম। তো এই নুরুল ইসলাম স্যারের কিন্তু আমরা অনেক প্র্যাকটিস সেট আজ পর্যন্ত করলাম। তো কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা কিন্তু নুরুল ইসলাম স্যারের কিন্তু অনেক প্র্যাকটিস সেট পাই। ইনি কিন্তু যে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেন, যে কম্পিটিটিভ পরীক্ষারই হোক না কেন, যে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেন, প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুব সাজেশনমূলক একটা প্র্যাকটিস সেট হয়। এবং ওই প্র্যাকটিস সেট থেকে আমরা আগের পিছের ঘটনা যদি একটু জানতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখবেন প্রত্যেকটা প্রশ্ন একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা কিছু জানতে পারবো, বুঝতে পারবো। তো নুরুল ইসলাম স্যারের যে প্র্যাকটিস সেটটা আমরা আজকে করব, তো সেই প্র্যাকটিস সেটটা আশা করি ভালো হবে এবং প্রশ্নগুলো খুব সুন্দর হবে। তো চলুন আমরা চলে যাই। নুরুল ইসলাম স্যার আজকের কর্মসংস্থানে মিসলেনিয়াস পরীক্ষার জন্য কেমন প্রশ্ন সিলেক্ট করেছেন। তো চলুন সরাসরি প্রথম প্রশ্ন দেখি কী আছে। তো এখানে আমরা প্রথম প্রশ্ন দেখব, তবে তার আগে এখানে লেখা আছে দেখুন মিসলেনিয়াস সার্ভিসেস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মিসলেনিয়াস সার্ভিসেস। একের দাগের প্রশ্ন দেখব, ব্রিক্স এর সদস্যপদ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? সুন্দর একটি প্রশ্ন। ব্রিক্সের সদস্যপদ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? তো আমি এখানে অপশান দেখছি ইথিওপিয়া, সৌদি আরব, আর্জেন্টিনা, মিশর। তো খুব ভালো অপশানগুলো দেওয়া আছে। এখন কে এর মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেনি, আমরা উত্তর অবশ্যই বলবো। তবে তার আগে এই ব্রিক্স সম্পর্কে আপনাকে দুটো কথা বলে রাখি। যখন শুরু হয়েছিল 2009 সালে, এটা শুরু হয়েছিল ব্রিক্স
BRICS, ব্রিক্স। এটা কিন্তু 2009 সালে শুরু হয়েছিল। এখন যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই পর্যন্ত ছিল, কোন পর্যন্ত? এই ব্রিক পর্যন্ত, BRIC পর্যন্ত ছিল। এইগুলো কিন্তু মূল দেশ, অর্থাৎ প্রধান দেশ। এই দেশগুলো কিন্তু এই সম্মেলনটা করেছিল। এখানে B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত আর চায়না এরা কিন্তু ব্রিক্সের সূচনা করে। সেই সালটা ছিল কিন্তু 2009 সাল। এখন 2010 সালে এসে যখন 2010 সাল পড়ে তখন এই BRIC এর পাশে একটা S যোগ হয়, তখন হয়ে যায় কিন্তু ব্রিক্স। তখন সেটা ছিল 2010 সাল। 2010 সাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এসটা যোগ হয়েছে, আমরা এত সময় জানলাম ব্রাজিল, রাশিয়া, ভারত আর চায়না। এখানে কিন্তু এস যখন যোগ হয়েছে তখন এটাকে বলা হবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু 2010 সালে যুক্ত হয়। তো সেখান থেকে মূল দেশ হিসেবে এই 5টা দেশের নাম কিন্তু চলে আসে। এখন প্রথম যখন সম্মেলন শুরু হয়েছিল তখন শুরু হয়েছিল কিন্তু রাশিয়ায়। ব্রিকের শীর্ষ সম্মেলন হয়েছিল কিন্তু রাশিয়ায় 2009 সালে। তখন কিন্তু অন্তর্ভুক্ত দেশ ছিল এই 4টি, BRIC। এটা ছিল 2009 সালে প্রথম সম্মেলন হয়। এরপর 2019 11তম সম্মেলন, 2019-এ 11তম সম্মেলন, সেটা হয় কোথায়? ব্রাজিল। 2020 12তম সম্মেলন, সেটা হয় কোথায়? রাশিয়া। 2021 13তম সম্মেলন, সেটা হয় কোথায়? সেটা হয় কিন্তু ভারতে। 2021 গেল। 2022, যখন 2022 তখন হয় 14তম। এটা হয় কোথায়? 14তম সম্মেলন হয় কিন্তু 2022-এর 14তম সম্মেলন হয় কিন্তু চীনে। 2023 সেটা কিন্তু হয় 15তম সম্মেলন, সেটা হয় কোথায়? দক্ষিণ আফ্রিকা। এখন 2024-এ কোথায় হবে? 2024-এ কিন্তু আবার হবে রাশিয়ায়। এখানে একটা কথা উল্লেখ করে রাখি, মিশর, ইথিওপিয়া, ইরান আর সংযুক্ত আরব আমিরশাহী, এই 4টি দেশ এই 2024 সালে, 2023 সালে এদের সদস্যপদ গ্রহণ করা হয়েছিল। মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী, এই 4টি দেশ কিন্তু 2023-এর ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করেছিল। কিন্তু এটা কার্যকারী হবে কিন্তু এই 2024 সালে রাশিয়াতে যে সম্মেলন হবে সেটা কিন্তু কততম সম্মেলন হবে? সেটা কিন্তু আপনার 2024-এ রাশিয়াতে হবে 16তম সম্মেলন। 16তম। এই 16তম সম্মেলনে কিন্তু এই মিশর, ইথিওপিয়া, ইরান, আরব এদের কিন্তু যে সদস্যপদ গ্রহণ করেছিল তার কিন্তু কার্যকারী হবে কিন্তু এই 2024 সালে রাশিয়ার যে সম্মেলনটা হবে তাতে কিন্তু কার্যকারী হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আসি আপনার প্রশ্নে এখানে বলা হয়েছে ব্রিক্সের সদস্যপদ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? তো এখানে যেগুলো আছে ইথিওপিয়া, সৌদি আরব, মিশর, এরা দেখুন এই মিশর, ইথিওপিয়া, সৌদি আরব এরা কিন্তু গ্রহণ করেছে। আর গ্রহণ করেনি সেটা হচ্ছে আর্জেন্টিনা। এখানে আপনাদের পরিষ্কার উত্তরটা করিয়ে দিচ্ছি, দেখুন আর্জেন্টিনা কিন্তু এই পদ গ্রহণ করেনি। আর্জেন্টিনাকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছিল যে সদস্যপদ গ্রহণ করার জন্য, কিন্তু আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, আমি এখানে বানানটা আপনাদের লিখে দিচ্ছি, দেখুন জাভিয়ের মিলেই, ইনি কিন্তু শেষ মুহূর্তে এই ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করার থেকে প্রত্যাখ্যান করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আর্জেন্টিনা। আমরা চলে যাব 2-এর দাগের এই প্রশ্ন আছে রানীপুর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে আছে মধ্যপ্রদেশ, এখানে আছে উত্তরপ্রদেশ, এখানে আছে মহারাষ্ট্র, এখানে আছে কর্ণাটক। তো এর সঠিক উত্তর হবে কিন্তু উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের প্রথম ব্যাঘ্র সংরক্ষণ কিন্তু এই রানীপুর ব্যাঘ্র সংরক্ষণ। তো উত্তরপ্রদেশে কিন্তু এটা অবস্থিত বুন্দেলখণ্ড অঞ্চলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটি কিন্তু প্রথম ব্যাঘ্র সংরক্ষণ উত্তরপ্রদেশ, রানীপুর ব্যাঘ্র সংরক্ষণ বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত। আর এটা কিন্তু 529.36 বর্গ কিলোমিটার নিয়ে কিন্তু
এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি কিন্তু অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সহ্যাদ্রি ব্যাঘ্র প্রকল্প সেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, সহ্যাদ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 3 দাগের প্রশ্নে চলে যাব। 2026 সালে কমনওয়েলথ গেমস এর আসর বসবে কোথায়? কমনওয়েলথ গেমসের আসর বসবে কোথায়? ভিক্টোরিয়া, মেক্সিকো, প্যারিস, কানাডা। এবার এখানে একটা কথা আছে, আপনারা 2026 সালে কমনওয়েলথ গেমস বসবে, দেশের নাম জানেন ধরেন, কিন্তু দেশের নাম কিন্তু এখানে বলিনি। আমরা সবাই জানি 2026 সালে কমনওয়েলথ গেমস আসর বসবে কিন্তু অস্ট্রেলিয়ায়, এটা আমরা জানি। কিন্তু অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার কোথায় বসবে সেটা, অস্ট্রেলিয়ার কোথায় বসবে এখানে যেগুলো আছে তার মধ্যে আমরা জানবো কী করে অস্ট্রেলিয়ার কোথায় বসবে? তো অস্ট্রেলিয়ার একটা জায়গার নাম আছে, সেখানে হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়ায় কিন্তু এই কমনওয়েলথ গেমসের আসর বসবে 2026 সালে। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কমনওয়েলথ গেমস এটি কিন্তু অলিম্পিক গেমসের পরে সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে কমনওয়েলথ গেমস। দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে কমনওয়েলথ গেমস। তো এই কমনওয়েলথ গেমস শুরু হয় 1930 সালে। 1930 সালে কোথায়? কানাডায়। 1930 সালে কানাডায় শুরু হয়। কানাডার কোথায়? কানাডার হ্যামিল্টনে। 1930 সালে কানাডার হ্যামিল্টনে কিন্তু 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয়। দ্বিতীয় কমনওয়েলথ গেমস হয় কিন্তু 1934 সালে। 1934 সালে এটা কিন্তু দ্বিতীয় কমনওয়েলথ গেমস। দ্বিতীয় কমনওয়েলথ গেমস হয় 1934 সালে। সেটা কোথায় হয়? সেটা হয় কিন্তু আপনার লন্ডন। আর এই লন্ডনে 1934 সালে হওয়া কমনওয়েলথ গেমসে কিন্তু প্রথমবার অংশগ্রহণ করে ভারত। এটা কিন্তু আমার বলা ছিল। কমনওয়েলথ গেমস এটা কিন্তু প্রতি 4 বছর অন্তর হয়। তো এখানে 1934 সালে যে কমনওয়েলথ গেমসটা হয়েছিল দ্বিতীয়বার, তখন কিন্তু ভারত প্রথমবারের মতন এই কমনওয়েলথ গেমসে যোগদান করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা বলি 2026 সালে ভিক্টোরিয়ায় হবে, এটা ঠিক আছে। তাহলে 2026-এর আগে কত? 22-এ কোথায় হয়েছিল? 2018 কোথায় হয়েছিল জানবো এবার আমরা। 2018 সালে হয়েছিল কিন্তু 2018 সালে হয়েছিল কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। অস্ট্রেলিয়ার কিন্তু গোল্ড কোস্টে হয়েছিল। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে হয়েছিল 2018 সালে। 2018 সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে হয়েছিল। আর 2026-এ 2018 পরে 2022 সালে কোথায় হয়েছিল? এখানে আমি লিখে দিচ্ছি 2022 সালে কোথায় হয়েছিল। 2022-এ কোথায় হয়েছিল? তো এখানে আমি লিখে দিচ্ছি 2022 সালে কোথায় হয়েছিল। ইংল্যান্ডের বার্মিংহাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছোটো ইনফরমেশান আপনাদের কিন্তু কাজে লাগবে। আর আপনারা সবসময় যে জেনারেল স্টাডিজ পড়বেন তার আগে পিছের বিষয়টা জানবেন, তাহলে দেখবেন আপনাদের যে কোনো প্র্যাকটিস সেট বা যে কোনো পরীক্ষায় বা যে কোনো কম্পিটিশানে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। আগে পরের কিছু না জানলে কিন্তু আপনার কখনোই মনে থাকবে না। তো আমরা 4 দাগের এই প্রশ্নটা দেখব। নিচের কোনটি বহু নিউক্লিয়াযুক্ত প্রাণীকোষ? ভাউকেরিয়া, সিনোসাইট, ওপালিনা, প্যারামেসিয়াম আর কোনটি নয়? তো এখানে বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষ হচ্ছে সিনোসাইট। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। এখানে 5 দাগের প্রশ্ন আছে, দেখুন। কোনটির সবথেকে ইলেকট্রন এফিনিটি বেশি? ক্লোরিন, ফ্লুরিন, সিজিয়াম, অসমিয়াম। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে ইলেকট্রন এফিনিটি বেশি কার? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই ক্লোরিনের সবচেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 5 দাগের এই প্রশ্ন আছে, গিটেগা কোন দেশের রাজধানী? মরক্কো, ইথিওপিয়া, বুরুন্ডি আর উগান্ডা। তো 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে গিটেগা হচ্ছে বুরুন্ডির রাজধানী হচ্ছে গিটেগা। সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন বুরুন্ডির কিন্তু অন্য একটা রাজধানীও আছে, কিন্তু গিটেগা হচ্ছে বুরুন্ডির রাজধানী। বুরুন্ডির অন্য একটি রাজধানীর নাম কিন্তু বুজুম্বুরা। এটাও কিন্তু হয়। গিতেগা মধ্য আফ্রিকার রাষ্ট্র বুরুন্ডির রাজধানী নগরী। এটি বুরুন্ডির দ্বিতীয় বৃহত্তম নগরী, যা দেশটির কেন্দ্রভাগে বুরুন্ডির কেন্দ্রীয় মালভূমি অবস্থিত। এটি দেশটির প্রাক্তন রাজধানী ও বৃহত্তম নগরী বুজুম্বুরার প্রায় 62 কিলোমিটার পূর্বে অবস্থিত। শহরটি 1966 সালে বুরুন্ডি রাজ্যের অবলুপ্তির আগ পর্যন্ত রাজ্যটির রাজধানী ছিল। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কেন এর দুটো রাজধানী। তো এবার আমরা চলে যাব 7 দাগের এই প্রশ্ন আছে, ইসরায়েলের মুদ্রার নাম কি? এখানে আছে শেকেল, কিয়াত, রুবেল আর দিনার।
তো এখানে ইসরায়েলের মুদ্রার নাম কি? তো ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে শেকেল। এর দেখা হবে সঠিক উত্তর। তো আমরা ইসরায়েলের মুদ্রা জানলাম শেকেল। এখন এখানে আছে কিয়াত, রুবেল, দিনার। তাহলে এগুলো আমরা একটু জেনে নিই। কিয়াত কোন দেশের মুদ্রা, রুবেল কোন দেশের মুদ্রা, দিনার কোন দেশের মুদ্রা? কিয়াত হচ্ছে মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত। আর রুবেল এটি কোন দেশের মুদ্রা? বেলারুশের মুদ্রার নাম হচ্ছে রুবেল। দিনার, এ তো আপনারা সবাই জানেন দিনার কোন দেশের মুদ্রা? লিবিয়া, আলজেরিয়া, ইরাক, তারপরে সার্বিয়া প্রভৃতি দেশের মুদ্রার নাম কিন্তু দিনার। এছাড়াও কিন্তু আরও আছে, তো এগুলো আমরা বলে দিলাম। তো এদের যে মুদ্রা আছে সেই মুদ্রার নাম হচ্ছে দিনার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 8 দাগের প্রশ্ন দেখব। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি কিন্তু আমরা ধরুন পড়েছি কি, আমরা পড়েছি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এটা কিন্তু আমাদের মুখের মধ্যে আছে যে কোন জেলার উপর দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, এটা কিন্তু আমাদের মুখের মধ্যে আছে এবং আমাদের ব্রেনে আছে। তো প্রথমেই আমরা বলবো নদিয়া জেলা, এটার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তারপর বর্ধমান জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তারপর বাঁকুড়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো আমরা এগুলো জানি, এই 3টি জেলার উপর দিয়েই কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। কিন্তু যেটার উপর দিয়ে যায়নি সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ দিদাগ হবে সঠিক উত্তর। 8 দাগের দিদাগ হবে সঠিক উত্তর। এখানে পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। মনে রাখবেন, এগুলো মুখস্থ করে রাখবেন, এগুলো কিন্তু উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। আমরা চলে যাব 9 দাগের প্রশ্ন আছে অরুণাচল প্রদেশের গভর্নরকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয় কততম সংবিধানের মাধ্যমে? তো এখানে 9 দাগের সঠিক উত্তরটা কী হবে? তো এখানে কিছু কথা আছে। তো এখানে 9 দাগের সি হবে সঠিক উত্তর। এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত একটা ক্লাস আলোচনা করে রেখেছি অন্য একটা ক্লাসে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। আর যদি কমেন্ট করেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু যদি না কমেন্ট করেন তার ডেসক্রিপশন বক্সে দেওয়ার দরকার নেই, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি দাগ। আর এই যে গভর্নরের কী ক্ষমতা, মানে রাজ্যের কী ক্ষমতা, রাজ্য গভর্নরের কী সম্পর্ক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সংবিধানের এতে কার কী আছে, কার পাওয়ার কতটা, এটা কিন্তু আলোচনার বিষয়। এবং এই আলোচনা আপনি যত শুনবেন তত কিন্তু আপনার কী হবে, সংবিধান সম্পর্কে আপনি একটু জানতে পারবেন। তো এখানে শুধু প্রশ্নের উত্তরটাই করলাম এটুকুই থাক, না করবেন না বন্ধু, এরকম করবেন না। আপনারা সত্যি যদি চাকরি পেতে চান তাহলে আগে পিছের বিষয়টা আপনারা জানবেন এবং সেটাই আপনার মুখ্য উদ্দেশ্য হবে যে আগে পিছের বিষয়টা জানবো, তারপরে যে প্রশ্নের উত্তর করব। ঠিক আছে? তো যদি চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো দেখে নেবেন। তো আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্ন আছে মিসলস কী ঘটিত রোগ? এই মিসলস কথাটার বাংলা অর্থ হচ্ছে হামটা কী ঘটিত রোগ? এখানে আছে ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। তো এই যে 10 দাগের সঠিক উত্তরটা কী হবে? তো হাম সবসময় কিন্তু ভাইরাস ঘটিত রোগ। কী ভাইরাস? হাম ভাইরাস ঘটিত রোগ। ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া এসব ঘটিত কিছু রোগ আছে, কিন্তু ছত্রাক, প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগও আছে। তো এখানে মিসলসের বাংলা কথা হচ্ছে হাম, এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ। আর এই ভাইরাসটার নাম কি? এই যে ভাইরাস, এটা মিসলস হচ্ছে হাম বাংলা কথা, তো ভাইরাসটার নাম কি? তো মানে ভাইরাসটার নাম হচ্ছে মিসলস ভাইরাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাথে সাথে পোলিও, মামপাস, তারপরে আপনার এইডস, তারপরে আপনার এই যে কোভিড, এসব কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এগুলো আপনারা জেনে রাখুন। এবং বিস্তারিত একটা ক্লাস আমার চ্যানেলে করানো আছে। আপনারা আমি ডেসক্রিপশন বক্সে যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আমরা কি করব, অবশ্যই আপনাদের একটা পিডিএফ আমি সেন্ড করব যদি আপনারা কমেন্ট করেন। এই যে বিভিন্ন রোগ, মানে ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এইসব রোগগুলোর যে আছে সেগুলোর কিন্তু একটা লিস্ট আমার কাছে আছে। তো আপনারা চাইলে পিডিএফ আকারে আমি দিতে পারি। তো যদি আপনারা সেটার বিষয়ে কথা বলতে চান, সেটা বা অন্যান্য বিষয়ে কথা বলতে চান, বা মিসলেনিয়াস পরীক্ষায় আপনি কীভাবে উত্তীর্ণ হতে চান, একদম পারফেক্ট উত্তীর্ণ হবেন এরকম যদি আপনি চান, তাহলে কিছু সাজেশান আমার থেকে দরকার পড়বে আপনাদের। তাই আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি হলো 85 309 82 506। 85 309 82 506। এই নাম্বারটায় আপনি যদি ফোন করেন তাহলে অবশ্যই আপনাকে সৎ উপদেশ দেওয়া হবে আপনি কিভাবে মিসলেনিয়াস পরীক্ষা এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এক
চান্সে উত্তীর্ণ হতে পারবেন, অন্তত প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, এরকম টিপস কিন্তু আমরা আপনাদেরকে দেবো। এবং কিভাবে আপনি করলে ওটাকে এক চান্সেই আপনি মানে উত্তীর্ণ হতে পারবেন তার কিন্তু সহজ উপায় আমরা দেখাবো। তো এই নাম্বারে আপনি ফোন করবেন, কথা বলবেন, অবশ্যই আপনি আমাদের থেকে হেল্প পাবেন। তো এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে আপনি সবসময় ফোন করবেন না, করবেন হচ্ছে রাত 10টা থেকে 11টা, এর মধ্যে কিন্তু আপনি ফোন করবেন, রাত 10টা থেকে 11টা। তো এবার আমরা মিসলস ভাইরাস সম্পর্কে জেনে নিলাম। প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া এসবগুলো কিন্তু আছে, কিন্তু বলতে গেলে না আরও বেশি বড় হয়ে যাবে। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। এখানে 11 দাগের প্রশ্ন দেখব। 11 দাগের প্রশ্ন আছে, কবে ভারতে লোক আদালতের সূত্রপাত হয়? 1985, 1982, 1980, 1979। তো এই যে লোক আদালত, এটার কিন্তু সূত্রপাত হয় 1982 সালে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। এখন যদি আমরা দেখি এই লোক আদালতটা কী, তা লোক আদালত হলো আইনি পরিষেবা কর্তৃপক্ষ সংস্থা, যেটি কিন্তু 1987 এর অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা হিসাবে তৈরি করা হয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1982 সালে। আমরা চলে যাব 12 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, এবছর ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট কোথায় হয়েছে? এখানে আছে নয়াদিল্লি, হায়দ্রাবাদ, কর্ণাটক আর মুম্বাই। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এটার সঠিক উত্তর হবে কিন্তু নয়াদিল্লি। এটা কিন্তু অনেকবার আমি ক্লাসে আলোচনা করেছি, অনেক প্র্যাকটিস সেটে কিন্তু আলোচনা করেছি। তো 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, এক্সারসাইজ আয়ুথার কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে? এখানে আছে ভারত, থাইল্যান্ড, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ভুটান, নেপাল আর ভারত, নেপাল। তো এখানে 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভারত আর থাইল্যান্ডের মধ্যে। এটা এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 14 দাগের প্রশ্নে যাব। কৌশল এই মহাজনপদটি এখন কোথায় অবস্থিত? ভরতপুর, ফৈজাবাদ, পাটনা, বারাণসী। তো এখানে এই কৌশল এই মহাজনপদ কোথায় অবস্থিত? তো আমরা একটু জেনে নেবো এগুলো, তারপরে আমরা উত্তরটা জানবো। কৌশলের রাজধানী ছিল কিন্তু শ্রাবস্তী। আর কৌশলের বর্তমান অবস্থান কিন্তু পূর্ব উত্তরপ্রদেশের। বিম্বিসার হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি কৌশলের রাজকন্যা কৌশলা দেবীকে বিয়ে করেন এবং কৌশলের সাথে বৈবাহিক জোট গঠন করেছিলেন। এখানে মোট 16টি মহাজনপদ ছিল, অর্থাৎ প্রাচীন ভারতে 16টি বড় রাজ্য ছিল এবং কৌশল মহাজনপদের অন্যতম। তো অবশ্যই আপনারা জানলেন কৌশল এটা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ। তো এখানে এর সঠিক উত্তর হবে কি? উত্তরপ্রদেশের এই যে ফৈজাবাদ, বিদ্যাগ হবে সঠিক উত্তর। কৌশলী মহাজনপদটি এখন কোথায় অবস্থিত? ফৈজাবাদে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 15 দাগের প্রশ্ন কী আছে দেখব। চালকোলিথিক যুগের প্রধান ফসল কী? এখানে কিন্তু প্রশ্নটা দেখুন, চালকোলিথিক যুগের প্রধান ফসল কী? বার্লি, গম, জোয়ার, ধান। তো এটা সবাই আশা করি যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চলেছেন তারা কিন্তু এই চালকোলিথিক যুগের প্রধান যে ফসল সেটা সম্বন্ধে আপনারা জানেন। তো এটা আমি বলছি, এর সঠিক উত্তর হবে কিন্তু বার্লি। এর দাগ হবে সঠিক উত্তর। চালকোলিথিক যুগের প্রধান ফসল হচ্ছে বার্লি। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্ন দেখব, অর্থাৎ 16 দাগের প্রশ্ন দেখব। এবার তার জন্য কী করবো, প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 16 দাগের যে প্রশ্নটা আছে, কাকে মৈথিলী কবি কোকিল বলা হতো? এখানে আছে জয়দেব, কৃষ্ণদেব রায়, বিদ্যাপতি আর উমাপতিধর। মৈথিলী কবি কোকিল বলা হতো কাকে? তো এখানে 16 দাগের সঠিক উত্তর তাহলে কী হবে? তো এখানে মৈথিলী কবি কোকিল বলা হতো কিন্তু বিদ্যাপতিকে। সিদ্ধাক হবে সঠিক উত্তর, সিদ্ধাক। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাব। বহুমুখী ও সর্বজনীন দ্রাবক কোনটি? জল, কয়লা, অ্যালকোহল আর হীরক। তো সর্বজনীন দ্রাবক কাকে বলা হয়? এই যে কটা প্রশ্ন আমি আলোচনা করছি, যারা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসছেন, এসবগুলো কিন্তু আপনাদের জানা বোঝার দরকার আছে এবং আপনারা জানেন, এটাই আমি মনে করি। কিন্তু যদি আপনারা না জানেন তাহলে বারবার করে প্র্যাকটিস করুন, কারণ এইসব প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বহুমুখী সর্বজনীন দ্রাবক কোনটি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু জল। এর দাগ হবে সঠিক উত্তর। 18 দাগের প্রশ্ন দেখব। কোন যুগে দশমিক পদ্ধতি আবিষ্কার হয়? সুলতানি যুগে, পাল যুগে, গুপ্ত যুগে আর বৈদিক যুগে। তা সবার আগে আমি দেখব কোন যুগে আমি জানি না, কিন্তু দশমিক আবিষ্কার করেন কে সেটা আমরা জানি যে দশমিক আবিষ্কার করেন কে। তো প্রথম কিন্তু দশমিকের ব্যবহার করেছিলেন এবং দশমিক কিন্তু সূচনা করেছিলেন, তিনি হচ্ছেন আর কেউ নন, আর্যভট্ট। অন্তর্জয়দেব জফলা আর্যভট্ট, তিনি কিন্তু প্রথম দশমিক পদ্ধতি প্রচলন করেছিলেন। তো আমরা সেই থেকে আর্যভট্টকে দশমিক পদ্ধতির আবিষ্কর্তা হিসেবে ধরতে পারি। এখন আর্যভট্ট যদি দশমিক আবিষ্কার করেন তাহলে এনার দুটি বই লেখা আছে, তার নাম একটা আর্যভট্টীয় আর আর্য সিদ্ধান্ত। কী আছে? আর্যভট্টীয় আর আর্য সিদ্ধান্ত।
আর্যভট্টের দুটি বই, আর্যভট্ট, আর্য সিদ্ধান্ত। তো এই দুটো বই কোন সময় লেখা আছে, এইবার সেটা কিন্তু আপনি অবশ্যই জানেন। যখন আর্যভট্টর নাম আসবে আর তার বই কোন সময় ছিল সেটাও যখন আসবে, তখন আপনি কিন্তু পরিচিত থাকবেন যে এটি কোন সময়ের কথা বলা হচ্ছে। তো অবশ্যই গুপ্ত যুগের কথা বলা হচ্ছে, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আর এটাই কিন্তু আর্যভট্ট গুপ্তযুগীয় একজন একজন পদার্থবিদ বলতে, একজন গণিতবিদ বলতে পারি, একজন পদার্থবিদ বলতে পারি, একজন জ্যোতিষবিদ বলতে পারি। ইনি কিন্তু ভারতীয় গণিতবিদ, ভারতীয় গণিতবিদ, ভারতীয় পদার্থবিদ এবং ভারতীয় জ্যোতিষবিদ বলতে পারি এই আর্যভট্টকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের যে প্রশ্নটা আছে সেটা দেখব। তো 19 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি একটি সালোক সংশ্লেষে সক্ষম মূলের উদাহরণ? তো এখানে আছে গাজর, গুলঞ্জ, আদা কোনটি নয়। তো মূলে সবসময় সালোক সংশ্লেষ হয় না। কেন হয় না? কারণ মূলে কোনো ক্লোরোফিল না থাকার জন্য কিন্তু এটা সালোক সংশ্লেষ হয় না। মূলের কাজ হচ্ছে জল শোষণ করে সেটাকে পাতায় সংগ্রহণ করা। কিন্তু বিষয় হচ্ছে, যখন সূর্যের আলো লাগবে গাছের উপরে, তখন পাতায় অবস্থিত ক্লোরোফিল সেই কাজটা শুরু করে দেবে, খাদ্য প্রক্রিয়াকরণ শুরু করে দেবে। তো সালোক সংশ্লেষ করার কথা, মানে সালোক সংশ্লেষ করা অ্যাকচুয়াল খাদ্য উৎপন্ন করা। গাছেরা, মানে আমাদের তো খেতে হয়, মানুষ যখন বেঁচে থাকতে গেলে খেতে হয়, গাছেরও প্রাণ আছে, এটা জগদীশচন্দ্র বলেছে সেই কবে থেকে। তো তার জন্য চাই সালোক সংশ্লেষ, তা না হলে গাছ খাদ্য তৈরি করতে পারে না। আমাদের যেমন রান্নাঘরে খাদ্য তৈরি করতে হয়, তেমনই গাছের পাতা কিন্তু রান্না করে। তো সেটাই থাকে ক্লোরোফিল, আর সেটা কিন্তু সূর্যালোক শোষণ করে সেই ক্লোরোফিলের সাহায্যে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে। আর এই পুরো সিস্টেমটা কিন্তু গাছের গোড়ায় থাকে না, অর্থাৎ মূলে থাকে না, গাছের মূলে থাকে না। সেই জন্য কিন্তু সালোক সংশ্লেষ সক্ষম হয় না, মানে মূলে সালোক সংশ্লেষ হয় না। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মূলে সালোক সংশ্লেষ হয়, এবং মনে করুন যে ওই প্রসেসটা করতে পারে মূলে। তো তার মধ্যে কোনটি হবে? তো এর মধ্যে কিন্তু যে উদ্ভিদটার নাম আমরা নেব সেটা হচ্ছে গুলঞ্জ। এই গুলঞ্জলতা, এই উদ্ভিদটা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম, মানে সালোক সংশ্লেষে সক্ষম মূলে, মানে গুলঞ্জলতার মূলে কিন্তু সালোক সংশ্লেষ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোনটি কার্বোহাইড্রেট সরলতম অংশ নয়? কার্বোহাইড্রেটের সরলতম অংশ নয়। তো এখানে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ আর গ্লিসারল। তো দেখুন, এই জায়গায় যে 20 দাগের প্রশ্নটা আছে, এর মধ্যে এই কার্বোহাইড্রেট কথার অর্থ হচ্ছে শর্করা। তো আপনি গ্লুকোজ অবশ্যই শর্করা। আপনি যখন দোকান থেকে কিছু গ্লুকোজ কিনে খেয়েছেন এই গরমের দিনে, তো সেটা কিন্তু শর্করা জাতীয় জিনিস। আমি কিন্তু আপনাদের প্লেন এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো এটা কিন্তু কার্বোহাইড্রেটের সঙ্গে এই গ্লুকোজের একটা সম্পর্ক আছে, কার্বোহাইড্রেট গ্লুকোজ। আবার এই কার্বোহাইড্রেট কিন্তু ফ্রুক্টোজের সঙ্গে সম্পর্ক, এও কিন্তু শর্করার মধ্যে। এই গ্লাকটোজ, এটাও কিন্তু কার্বোহাইড্রেটের শর্করা। অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্লাকটোজ এগুলো কিন্তু কার্বোহাইড্রেটের সরলতম অংশ। এই তিনটি কিন্তু কার্বোহাইড্রেটের সরলতম অংশ। কিন্তু এর মধ্যে কার্বোহাইড্রেটের সরলতম অংশ নয় কোনটি? গ্লিসারল। এটা কিন্তু কখনো কার্বোহাইড্রেটের সরলতম অংশ হতে পারে না। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। 20 দাগের প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে? ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে অবশ্যই ব্যাংক অফ ইন্ডিয়া। এনারা কিন্তু নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছেন ইদানিং। তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। তবে এই 20 দাগের টিক দেওয়া হয়নি, তো দ্বিত দাগের সঠিক উত্তর 20 দাগের। এবার 21 দাগের এই হলো সঠিক উত্তর। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের প্রশ্ন আছে, প্রথম ভারতের কোথায় স্পেশাল ইকোনমিক জোন গড়ে উঠেছিল? কান্ডালা, কর্ণাটক, দিল্লি, চেন্নাই। তো এই যে স্পেশাল ইকোনমিক জোন, তো এখানে এই স্পেশাল ইকোনমিক জোন এটা কিন্তু প্রথম গড়ে ওঠে ভারতের কান্ডালাতে। এর দাগ হবে সঠিক উত্তর। এখন এই কান্ডালাটার সম্পর্কে আমরা একটু জেনে নেব। কান্ডালা হচ্ছে কান্ডালা পোর্ট স্ট্রাট বা দীনদয়াল বন্দর নামেও কিন্তু এটি পরিচিত। কান্ডালা বন্দর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার গান্ধীধাম শহরের কাছেই কিন্তু অবস্থিত একটি সমুদ্র বন্দর। এই বন্দরটি ভারতের পশ্চিম উপকূলের প্রধান বন্দর। এই বন্দরটি ভারতের পশ্চিম উপকূলের প্রধান বন্দরগুলির মধ্যে কিন্তু একটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু কান্ডালা। তো কান্ডালা কোথায় অবস্থিত? কান্ডালা কিন্তু গুজরাট রাজ্যের গান্ধীনগরের গান্ধীধাম এর কাছে কিন্তু অবস্থিত। আমরা 23 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোন কোম্পানি মহারত্ন স্বীকৃত কোম্পানি নয়? তো এখানে আছে হল, সেল, ওএনজিসি আর আইওসিএল। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু হল। এর সম্পূর্ণ নাম কি? হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। এর দাগ হবে সঠিক উত্তর। 24 দাগের প্রশ্ন কি আছে? উইংস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, হকি, গল্ফ আর ফুটবল। তো এখানে উইংস এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো উইংস এই শব্দটি কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। দ্বিত দাগ হবে সঠিক উত্তর।
তো আমরা এবার এখানে দেখে নেব বিভিন্ন খেলায় যুক্ত শব্দের সঙ্গে বিভিন্ন খেলায় কোন কোন। তো আমরা এবার এখানে দেখে নেব বিভিন্ন খেলায় যুক্ত বিভিন্ন শব্দ। এখানে আছে খেলার নাম ফুটবল, ফুটবলের সঙ্গে কী কী যুক্ত আছে দেখুন কী কী শব্দ যুক্ত আছে। এখানে আছে সুইপার, উইংস, ডাইরেক্ট ফ্রি কিক, তারপরে আছে থ্রো ইন, গোল কিক, পেনাল্টি কিক, টাই ব্রেকার, তারপরে আছে সাডেন ডেথ, গোল্ডেন গোল, কর্নার কিক, ফাউল, সেন্টার ফরওয়ার্ড, ইনজুরি টাইম, হ্যাটট্রিক, ইয়েলো কার্ড, দ্য রেড কার্ড, ট্যাকল, মার্কিং, ড্রিবলিং, হেডিং, গোলকিপিং, অফসাইড, এইগুলো কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। আপনার কিন্তু প্রশ্নে বলা হয়েছে উইংস কোন খেলার সাথে যুক্ত, তো দেখুন এখানে আছে কিন্তু উইংস, এই উইংসটা কিন্তু এই ফুটবলের সাথে যুক্ত। আমরা কাবাডি খেলায় কোন শব্দগুলো যুক্ত দেখুন সে দেখব। সিটিং ব্লক, লবি, বক লাইন, বোনাস লাইন, দম দম্বা কান্ট, বোনাস লাইন, দম্বা কান্ট, রেইড, রেডার, অ্যান্টি রেডার, স্ট্রাগল, বোনাস পয়েন্ট, লসিং দ্য কান্ট, সুপার ট্যাকেল, অল আউট লোনা। তারপরে খোখো খেলার সময় কোনগুলো যুক্ত দেখুন, চেজার, রানার, টু গিভ খো, ফাউল, গোল্ডার লাইন, আউট অফ লিমিটস, এন্ট্রি, ডাইভিং, তারপরে আছে ডজিং, লেট, থ্রো, তারপর রানিং, আর্লি গেট অফ, তারপর লবি ফ্রিজোন, পোল, চেঞ্জিং ডাইরেকশান, এগুলো কিন্তু খোখো খেলার সাথে যুক্ত। তারপরে দেখুন এখানে খোখোর পরে ক্রিকেটে কোনগুলো যুক্ত, তো এখানে ক্রিকেটে যুক্ত আছে কিন্তু পিচ, উইকেট, বলিং, পপিং ক্রিজ, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, লেগ বাই রান, নো বল, ওয়াইড বল, তারপর মেটেন ওভার, ডাইভ, আম্পায়ার, স্পিনার, স্লিপ, গুগলি, স্লিমার, মিড অফ, স্পোর্ট ডাইভ, স্ট্রেট ডাইভ, ফাইন লেগ, রান রেট, কভার ড্রাইভ, গালি পয়েন্ট, চায়নাম্যান, গ্লেড অন বিডার্স, সুইপ অফ ব্রেক, স্কোয়ার লেগ, এসবগুলো কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। এবার দাবার সঙ্গে কী কী যুক্ত, বিশপ, ক্যাসলিং, তারপরে ক্যাপসার, এভাবে কিন্তু এগুলো আপনারা দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় যে এটার পিডিএফ দরকার তাহলে আমাকে অবশ্যই ফোনে কথা বলবেন, এবং মানে যদি পিডিএফ সংক্রান্ত বা অন্যান্য বিষয় সংক্রান্ত আপনাদের চাওয়ার হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং এই ক্লাসের যে নাম্বারটা দেওয়া হলো সেটা থেকে আপনি সেই নাম্বারে আপনি ফোন করবেন, তাহলে এর পিডিএফ লিস্টটা আপনাকে দেওয়া হবে। তো চলুন দেখে নিই আমরা পরের প্রশ্ন কী আছে। এখানে এটা কিন্তু প্রথম পেজ, এখনও আরেকটা পেজও আছে, তো পেজেও কিন্তু অনেক খেলা আছে। এই খেলাগুলোর সব কোন খেলার কোন শব্দের সঙ্গে যুক্ত, সব কিন্তু কোন খেলায় কোন শব্দ যুক্ত আছে সেগুলো কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের একটা পিডিএফ করা আছে। তো চলুন আমরা পরের প্রশ্ন কী আছে দেখি। তাহলে এখানে আমাদের বলছে উইংস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, তো উইংস এই শব্দটি কিন্তু এই যে উইংস হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত, এর ডিপ দাগ হবে সঠিক উত্তর। আমরা 25 দাগের প্রশ্ন দেখব। ভাগোরিয়া এই উৎসবটি ভারতের কোন রাজ্যের জনপ্রিয় উৎসব, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অসম। তো এখানে ভাগোরিয়া উৎসব এটা কিন্তু মধ্যপ্রদেশের উৎসব, এর দাগ হবে সঠিক উত্তর। ভাগোরিয়া উৎসব হচ্ছে এই হোলির সময়ে হয় এই উৎসবটি। তো ভাগোরিয়া উৎসবের একটা মানে ঐতিহ্য বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের এতে কী করে মানে তাদেরকে একটা ফ্রি মাইন্ডে ঘুরতে দেওয়া হয়। যদি তাদের মধ্যে উভয়ের মধ্যে যদি পছন্দ হয়ে যায় তাহলে তারা পালিয়ে নিয়ে চলে যায়, তারপরে দুই পরিবারের সহমতে তাদেরকে বিয়ে দেওয়া হয়। এটা কিন্তু মধ্যপ্রদেশে ভাগোরিয়া উৎসবের এটা একটা কিন্তু বৈশিষ্ট্য, এটা কিন্তু হোলি উৎসবের সময় হয়। তো 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা 26 দাগের প্রশ্ন দেখব। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য কী ব্যবহার করা হয়। এখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, P2O5, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কুইক লাইম। এখন প্রশ্ন হচ্ছে এই যে CaCl2 এটার সংকেতটা কিসের সংকেত, তো আমরা এটাকে বলবো ক্যালসিয়াম ক্লোরাইড। কিসের সংকেত, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত। এটা হচ্ছে পেন্ট অক্সাইডের সংকেত P2O5। আর যে গাঢ় HCl মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। কিন্তু এই তিনটি কিন্তু আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করব না, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করব না এই তিনটি, এই ক্যালসিয়াম ক্লোরাইড, পেন্ট অক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর কারণও আছে, তো সেই কারণগুলো বলতে গেলেও একটু আপনার কী হবে, একটু দেরি হয়ে যাবে, যার জন্য এর সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি। এর সঠিক উত্তর হচ্ছে কুইক লাইম। কুইক লাইম এখানে এর সঠিক উত্তর হবে। এই যে ডিদ্দাগ, এই ডিদ্দাগ হবে সঠিক উত্তর, কুইক লাইম। এখন কুইক লাইমটা কি, কুইক লাইম হচ্ছে CaO, এর সংকেত হচ্ছে CaO। CaO কথার অর্থ হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয়। এখন ক্যালসিয়াম অক্সাইডটা এটা কী জিনিস, কুইক লাইম নেই আমি বুঝলাম এটা ক্যালসিয়াম অক্সাইড, তা কুইক লাইম যদি ক্যালসিয়াম অক্সাইড হয় তা ক্যালসিয়াম অক্সাইডটা কী জিনিস, তা আপনারা যারা
আপনারা যারা এখন ক্লাসটি দেখছেন তাদের যদি বাড়িতে ঠাকুরদা ঠাকুমা থাকবে বা কেউ যদি পান খায়, সেই পানের যে চুন আছে না, সেই চুনটাকে যখন আপনি দোকান থেকে নিয়ে আসতে যাবেন, তখন আপনাকে যদি আপনার ঠাম্মা বললো যে পান খাওয়ার চুন নিয়ে আয়, তো আপনার হাতে 5 টাকা বা 10 টাকা দিল, তো আপনি 5 টাকা বা 10 টাকায় কী করলেন, দোকানে যে চুন আনতে গেলেন, তখন কিন্তু দোকানদার যে চুনটা আপনার হাতে দেবে সেটা কিন্তু এই যে ক্যালসিয়াম অক্সাইড। এটা কি কাজে লাগে? এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে লাগে, আর ওই যে জমিতে ছড়ানোর কাজেও লাগে, অম্লতা দূর করতে লাগে। এছাড়াও কিন্তু আপনার ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন, এই চুনটা কিন্তু আপনার ঠাম্মার পান খেতেও লাগে। যখন আপনি এই দোকান থেকে এটা আনবেন, এরপরে আপনি কী করবেন, এতে জল যোগ করে দেবেন। জল যোগ করে দেওয়ার পরে আপনার যে চুনটা উৎপন্ন হলো সেটা কিন্তু আপনার ঠাম্মা পান খেতে ব্যবহার করা হয়, পান খাওয়ার জন্য ব্যবহার করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ক্যালসিয়াম অক্সাইড এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে লাগে। কারণ কি, অ্যামোনিয়া গ্যাস যখন উৎপন্ন হয় তখন তাতে কিছু পরিমাণ জল থাকে, একদম বিশুদ্ধ অ্যামোনিয়া পাওয়া যায় না, তাতে কিন্তু কিছু জল থাকে। সেই জলটা কি করে, এই ক্যালসিয়াম অক্সাইড শোষণ করে নেয়। ক্যালসিয়াম অক্সাইড জলকে শোষণ করে নিলে একটা বিশুদ্ধ অ্যামোনিয়া পাওয়া যায়। এই জন্য কিন্তু অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 27 দাগের এই প্রশ্নটা দেখব। তো 27 দাগের যে প্রশ্নটা দেখব, সুন্দর একটি প্রশ্ন, কে পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন। সুন্দর প্রশ্ন, কিন্তু এর প্রশ্নের যে প্রশ্নটা এখানে দিয়েছে, আরও অপশানটা দেখলে আরও বেশি আপনি বুঝতে পারবেন যেটা সুন্দর একটি প্রশ্ন। জেলা শাসক, পঞ্চায়েত সমিতি, উপপ্রধান আর সরপঞ্চ। তো এখানে কিন্তু পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন, এখানে। তো পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন কে? এখানে পঞ্চায়েত সমিতি। এই বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সমিতি, প্রধান, উপপ্রধান এসবগুলো কিন্তু পঞ্চায়েত স্তরেই থাকে। তো এখানে পঞ্চায়েতের সমিতি, এখানে পঞ্চায়েত স্তরে রাজ্যের সরকারি প্রতিনিধিত্ব করেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখব 28 দাগের প্রশ্ন। 28 দাগের প্রশ্ন কী আছে? তো 28 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কার আমলে ইলোরা গুহা তৈরি হয়? সেন, গুপ্ত আর রাষ্ট্রকূট চোল। তো ইলোরা, অজন্তা ইলোরা। তো এই ইলোরা গুহা এটা কিন্তু রাষ্ট্রকূটের সময় হয়। এখানে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, রাষ্ট্রকূটের সময় কিন্তু ইলোরা গুহা তৈরি হয়। আমরা 29 দাগের প্রশ্ন দেখব। ইন্ডিয়া সিকিউরিটি প্রেস কবে স্থাপিত হয়? 1944, 1951, 1956, 1925। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1925 সালে কিন্তু ইন্ডিয়া সিকিউরিটি প্রেস স্থাপিত হয়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব। কোনটি ভারত সরকারের উন্নয়নমূলক শহর এলাকার প্রকল্প? দেখি অপশানগুলো কী আছে। এখানে প্রশ্নটা কিন্তু বলেছে প্রকল্প নয়। এখানে যে প্রশ্নটা এখানে করেছে দেখুন, এই 30 দাগের যে প্রশ্ন করেছে সেটা দেখুন, এখানে কোনটি ভারত সরকারের উন্নয়নমূলক শহর এলাকার প্রকল্প ওয়েবসাইটে নয়? কোনটি ভারত সরকারের উন্নয়নমূলক শহর এলাকার প্রকল্প নয়? তো এর মধ্যে কোনটি এর সঠিক উত্তর? তো এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটি এর সঠিক উত্তর? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধাগ, এই সিদ্ধাগ হবে সঠিক উত্তর, ডিপিএফই। তো আমরা এখন জানবো এই ডিপিএফইটা কী জিনিস। তো ডিপিএফই হলো ক্রবণ শ্রবণ এলাকা কর্মসূচি। 1973 থেকে 74 সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রবর্তিত সর্বপ্রথম এলাকা উন্নয়ন কর্মসূচি, যা সেই ভঙ্গুর এলাকাগুলির মুখোমুখি বিশেষ সমস্যাগুলির মোকাবেলা করার জন্য, যেগুলি ক্রমাগত গুরুতর খরা পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়। তো ডিপিএফই তো জানলাম, এবার এখানে NULM নুলম, তো এটার মানে এটা আমরা এটা সম্পর্কে জানবো। জাতীয় নগর জীবিকা মিশন, এটার অর্থ হচ্ছে এই NULM এটা হচ্ছে জাতীয় নগর জীবিকা মিশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 31 দাগের প্রশ্ন দেখব, কে রাজ্য প্ল্যানিং বোর্ডের সভাপতি নির্বাচন করেন? মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ, রাজ্যপাল আর রাষ্ট্রপতি। তো এখানে 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, মুখ্যমন্ত্রী। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 32 দাগের প্রশ্নে। নিচের কোন জায়গায় সিংকুনা চাষের জন্য বিখ্যাত? তো মংপু, খেত্রি, কোরাপুট আর চিরুগোড়া। তো এখানে এই সিংকুনা চাষের উপযুক্ত স্থান হচ্ছে মংপু। এর দাগ হবে সঠিক উত্তর। এই মংপুটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত। তো মংপু এবং মুনসং এটা হচ্ছে কালিম্পং থেকে 20 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম। গ্রামটি 5000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট মনোরম গ্রাম, এবং মুনসং সিনকোনা বাগানের সদর দপ্তর। এই গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটি কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত, আর এখানে সিংকুনা গাছের চাষ হয়, মানে সিংকুনা থেকে কিন্তু ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন পাওয়া যায়।
তো সিনকোনা গাছ থেকে কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন পাওয়া যায়, আর এটা কিন্তু চাষ হয় কিন্তু মংপুতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 33 দাগের প্রশ্নে। মনীষ নারওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? রেসলিং, শুটিং, গল্ফ আর পোলো। তো এখানে মনীষ নারওয়াল, এই মনীষ নারওয়ালটা কে? মনীষ নারওয়াল, এনার জন্ম কিন্তু 7 অক্টোবর 2001-এ। একজন ভারতীয় প্যারা পিস্তল শুটার। ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্টস র্যাঙ্কিং অনুযায়ী পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে তিনি কিন্তু বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। তাহলে এখানে আপনার সঠিক উত্তর কী হবে? তো এই মনীষ নারওয়াল ইনি কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 33 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। তো আমরা এবার দেখবো 34 দাগের প্রশ্ন। তবে 34 দাগের প্রশ্নটা দেখার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 34 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কলঙ্ক নাটকটির রচয়িতাকে? ঋত্বিক ঘটক, অমৃতলাল বসু, বিজন ভট্টাচার্য আর উৎপল দত্ত। তো এখানে এই কলঙ্ক এই নাটকটির রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য। সিদ্ধাক হবে সঠিক উত্তর। বিজন ভট্টাচার্য এই কলঙ্ক নাটকটির রচয়িতা। 1946 সালে বিজন ভট্টাচার্য গণনাট্য সংঘ থেকে পদত্যাগ করেন এবং 1950 সালে গড়ে তোলেন ক্যালকাটা থিয়েটার। রচিত হয় মরা চাঁদ, কলঙ্ক, জোয়ান কন্যা, গর্ভবতী জননী, অবরোধ, দেবী গর্জন ইত্যাদির মতন নাটক। কলঙ্ক নামক একাঙ্ক নাটকটি বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী সাঁওতালদের আশা নিরাশা তাড়িত জীবনের পটভূমিতে রচিত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই কলঙ্ক এই নাটকটি কিন্তু বিজন ভট্টাচার্যের লেখা। আমরা 35 দাগের প্রশ্ন দেখব। লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে আছে হকি, গল্ফ, ব্যাডমিন্টন আর পোলো। তো 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লেডি রতন টাটা ট্রফি, এটা কিন্তু হকির সাথে যুক্ত। লেডি রতন টাটা ট্রফি এটা হকির সাথে যুক্ত, এর দেখা হবে সঠিক উত্তর। এছাড়াও মানে এই প্রশ্নর উত্তর বলতে চাই, আমার একটা কথা মনে পড়লো, এই যে বিভিন্ন খেলায় বিভিন্ন রকম ট্রফি, এটা কিন্তু মাস্ট আপনারা পড়ে যাবেন। কারণ বিভিন্ন খেলায় বিভিন্ন যে শব্দগুলো আছে সেটা পড়বেন, বিভিন্ন খেলার সাথে বিভিন্ন ট্রফি আপনারা পড়বেন। লেডি রতন ট্রফি কিন্তু এখানে হকির সঙ্গে যুক্ত। অন্যান্য গল্ফ খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত, ব্যাডমিন্টনের সঙ্গে কোন ট্রফি যুক্ত, পোলোর সঙ্গে কোন ট্রফি যুক্ত, সব কিন্তু আমরা একটি ক্লাসে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। বোম্বে গোল্ড কাপ এটাও কিন্তু হকির সাথে যুক্ত। হকির সাথে আরও যুক্ত হচ্ছে অন্যান্য ট্রফিগুলো হলো আগা খান কাপ, তারপরে বেইটন কাপ, তারপরে হচ্ছে আপনার ধ্যানচাঁদ ট্রফি, তারপরে লেডি রতন টাটা ট্রফিতে আমি বললাম। আর তাছাড়াও কিন্তু আছে নেহরু ট্রফি, তারপরে আপনার আছে রাধাস্বামী ট্রফি, বিশ্বকাপ, মাস্টার্স চ্যাম্পিয়ন্স ট্রফি, এগুলো সব কিন্তু হকির সাথে যুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো হকির সাথে আরও কিছু ট্রফির আমরা নাম বলে দিলাম। হকি খেলার সাথে যুক্ত আরও ট্রফির নাম কিন্তু আমরা একটু বলে দিলাম। 36 দাগের প্রশ্ন দেখব। বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? 20 অক্টোবর, 24 ডিসেম্বর, 20 আগস্ট, 12 নভেম্বর। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে অবশ্যই 12 নভেম্বর কিন্তু বিশ্ব নিউমোনিয়া দিবস। 12 নভেম্বর হচ্ছে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস। এটির লক্ষ্য হলো এই সত্যটি তুলে ধরা যে নিউমোনিয়া প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ঘাতক। 2019 সালে 6,72,000 শিশুসহ 2.5 মিলিয়ন জীবনের দাবি করেছে। 2009 সালে এই দিবসটি প্রথম পালিত হয়। ফার্স্ট পালিত হয় কিন্তু 2009 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিউমোনিয়া দিবস 2009 সালে প্রথম পালিত হয় 12 নভেম্বরে। সেই 12 নভেম্বর কিন্তু তো সেখান থেকে কিন্তু 12 নভেম্বর নিউমোনিয়া দিবস পালন করা হয়। 37 দাগের প্রশ্ন দেখব। আরব লীগ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কায়রো, ম্যানিলা, জেনেভা, জাকার্তা। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই আরব লীগ এটা কিন্তু কায়রোতে অবস্থিত, এর দাগ হবে সঠিক উত্তর। 1945 সালে 22 মার্চ এই আরব লীগ কিন্তু গঠিত হয়। আর এই কায়রোটা কোথায় অবস্থিত? তো এটা কিন্তু মিশরের রাজধানী কায়রোতেই কিন্তু এর সদর দপ্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশরের রাজধানী। তো আমরা এবার 38 দাগের প্রশ্ন দেখব। তবে 38 দাগের প্রশ্নটা দেখার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 38 দাগের যে প্রশ্নটা আছে, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? তো এর মধ্যে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরাম কিন্তু এই গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টটা প্রকাশ করে। এটা সিদ্ধাক হবে সঠিক উত্তর। 39 দাগের প্রশ্ন দেখব। পানাজি এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভীমা, তাপ্তি, ঝিলাম, মান্দবী। তো অবশ্যই পানাজি শহরটি কিন্তু এই যে মান্দবী আছে, মান্দবী নদীর তীরে কিন্তু এই পানাজি শহরটি অবস্থিত। পানাজি বা পাঞ্জিম ভারতের গোয়া রাজ্যের উত্তর গোয়া জেলার একটি শহর, যা কিন্তু গোয়া রাজ্যের বর্তমানে রাজধানী। শহরটির মান্ডবী নদীর তীরে এটি কিন্তু অবস্থিত। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, পানাজি হচ্ছে গোয়া রাজ্যের রাজধানী।
তো 40 দাগের প্রশ্ন দেখব, 2 থেকে 4 হেক্টর পরিমাণ জমি কোন শ্রেণীর চাষের অন্তর্গত? মাঝারি চাষি, ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি আর বড় চাষি। 2 থেকে 4 হেক্টর জমি, তো 2 থেকে 4 হেক্টর জমি যারা আছে তিনি হচ্ছে কোন ধরনের চাষি? তো ইনি হবেন মাঝারি চাষি। 2 এর কম থাকলে ক্ষুদ্র চাষি, 2 এর কম। আর প্রান্তিক চাষি 2 থেকে 4 হেক্টর পরিমাণ জমি আছে তাই কিন্তু ইনি 2 থেকে 4 হেক্টর জমি আছে তাই কিন্তু ইনি মাঝারি চাষি। আর 2 এর কম থাকলে হচ্ছে ক্ষুদ্র চাষি। আর প্রান্তিক চাষি হয় 2.5 একর জমি থাকলে, সে তাদেরকে বলবো প্রান্তিক চাষি। 1 থেকে 2.5 একর জমি থাকলে হবে প্রান্তিক চাষি, কিন্তু মানে 2 এর নিচে হবে না, আবার 2.5 মানে 2 থেকে 2.5 যেতে হবে, তাহলে তাদেরকে বলবো প্রান্তিক চাষি। আর 4 মানে এটা হচ্ছে 2 থেকে 4 হলে মাঝারি চাষি, আর ক্ষুদ্র চাষি 2 এর নিচে আর 2.5 একর জমি থাকলে তাকে বলবো আমরা প্রান্তিক চাষি। আর বড় চাষি কি 4 এর বেশি থাকলে, এটা হচ্ছে বড় হবে 4 এর বেশি থাকলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 41 দাগের প্রশ্ন চলে যাব। 41 দাগের প্রশ্ন দেখব, নিচের কোন স্থানটি তামাক গবেষণা কেন্দ্রের জন্য বিখ্যাত? রাজেন্দ্রনগর, রাজামুন্দ্রি, চিকমাগালুর আর দিলকুশা। তো এখানে 41 দাগের সঠিক উত্তরটা কি হবে? তো এখানে 41 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দিলকুশা, ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 42 দাগের এই প্রশ্নে, কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? বক্সাইট, তারপরে আছে কোরন্ডাম, ব্যারাইটাস আর ফেলেসপার। তাই অ্যালুমিনিয়ামের আকরিক নয় কোনটি? তো এখানে অ্যালুমিনিয়ামের আকরিক নয়, এটা কিন্তু এই যে ব্যারাইটাস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 43 দাগের প্রশ্নে চলে যাব, ত্বরণের মাত্রা কোনটি? তো এখানে যেগুলো আছে, তো এর মধ্যে ত্বরণের মাত্রা কোনটি? তো এখানে ত্বরণের মাত্রা হবে, এর দাগ হবে সঠিক উত্তর। 44 দাগের প্রশ্ন আছে 1 হর্স পাওয়ার কত ওয়াট? তো 746 ওয়াট, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। এটা 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 45 দাগের প্রশ্নে, তবে 45 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 45 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, সিলিন্ড্রাকাল লেন্স ব্যবহার করা হয় দৃষ্টিজনিত কোন ত্রুটির ফলে? এখানে হচ্ছে ফেস বায়োস্পিয়া, মায়োপিয়া, তারপরে এখানে আছে সির অপশন আছে অ্যাস্টিগমেটিজম আর হাইপার মেট্রোপিয়া। এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে সিদ্ধাক হবে সঠিক উত্তর, সিদ্ধাক হবে সঠিক উত্তর, অ্যাস্টিগমাটিজম। এখানে 46 দাগের প্রশ্ন দেখব, ফেনোলেপথলিন ক্ষার দ্রবণে কোন বর্ণ ধারণ করে? ফেনোলেপথলিন যখনই ক্ষার বর্ণে দেওয়া হয় তখন কী রং ধারণ করে? গোলাপি, বর্ণহীন, হলুদ আর নীল। তো এখানে 46 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ফেনোলেপথলিন ক্ষারে দিলে এই গোলাপি বর্ণ ধারণ করে, এর দাগ হবে সঠিক উত্তর। তো এবার আমরা 47 দাগের এই প্রশ্ন দেখব, ফটোট্যাকটিক চলন কোন ক্ষেত্রে দেখা যায়? সূর্যমুখী ফুল, কাণ্ডের অগ্রভাগ সূর্যালোকের দিকে, শৈবাল আর কর্ষিকার। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? ফটোট্যাকটিক চলন কোন ক্ষেত্রে দেখা যায়? তো ফটোট্যাকটিক চলন শৈবালের ক্ষেত্রে দেখা যায়, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 48 দাগের প্রশ্ন দেখব, তারা মাছের গমনাঙ্গ কোনটি? এখানে আছে পটকা, ক্লিউকট, মাংসল পদ আর টিউব ফিট। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 48 দাগের মানে সঠিক উত্তর হবে কিন্তু আপনার টিউব ফিট, তারা মাছের গমনাঙ্গ হচ্ছে টিউব ফিট, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা 49 দাগের প্রশ্ন চলে যাব। 49 দাগের প্রশ্ন দেখবো, তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 49 দাগের প্রশ্ন আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ভারতের কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, দিল্লি। তো এখানে 49 দাগের যে অপশানগুলো আছে এর মধ্যে মানে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 49 দাগের সঠিক উত্তর হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ভারতের হায়দ্রাবাদে অবস্থিত, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 50 দাগের প্রশ্ন দেখব, প্রথম ভারতীয় মহিলা হিসেবে মঙ্গল গ্রহে রোভার পরিচালনার দায়িত্ব পেয়েছেন কে? দুর্বা ব্যানার্জি, ডক্টর অক্ষতা কৃষ্ণমূর্তি, মল্লিকা সিনহা আর সুনয়নী কাউর। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 50 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডক্টর অক্ষতা কৃষ্ণমূর্তি, বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো প্রথম ভারতীয় মহিলা হিসেবে মঙ্গল গ্রহে রোভার পরিচালনার দায়িত্ব পেয়েছেন ডক্টর অক্ষতা কৃষ্ণমূর্তি, বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো এই ছিল কিন্তু 50টি প্রশ্ন। আপনারা নিশ্চিত জানেন যে এই পরীক্ষায় কিন্তু 75টা জেনারেল স্টাডিজ আসবে এবং 25টা অঙ্ক আসবে। তো আমরা আজকে 50টি জেনারেল স্টাডিজের প্রশ্ন সমাধান করলাম। যদি ক্লাসটি আপনাদের মনে হয় যে ক্লাসটি একটু হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই আপনারা কী করবেন? ভিডিওটিতে লাইক করবেন, লাইক করতে আপনারা ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। তো মিসলেনিয়াস সার্ভিসেসের বাকি যে প্রশ্নগুলো আছে 13 জুলাই কর্মসংস্থানে, বাকি প্রশ্নগুলো কিন্তু আমরা আগামী দিন সম্পূর্ণ করব। তো দেখতে থাকুন আরবিশন স্কুল। এরকম আরও হেল্পফুল ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। দেখা হবে অন্য ক্লাসে, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।